নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প প্রাণের পুরুষ। গল্প পাঠ এবং গল্প লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প প্রাণের পুরুষ। গল্প পাঠ এবং গল্প লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। শুরু হচ্ছে আজকের গল্প। কদিন ধরেই শরীরের সেই স্থানে যেখানকার নাম সচরাচর সবার সামনে প্রকাশ করতে নেই, একটা অসহ্য রকম অনুভূতি হচ্ছিল, বিরক্তি লাগছিল। মাঝে মাঝেই তলপেটে চিনচিনে ব্যথা আর কেমন যেন একটা পিছলা অনুভূতি। মাকে বলতে লজ্জা করছিল। একেই মা ক্লাস 9-এ ওঠার পরই বলে দিয়েছে মেয়েদের শরীর থেকে নাকি রক্তপাত হয়। তার বীভৎস বর্ণনা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল আমার। প্রথম প্রথম শরীর থেকে রক্তক্ষরণটা ভাবতে গেলেই কেমন যেন লাগতো, কিন্তু আজকে সকাল থেকে এরকম পিছলা পিছলা অনুভূতি আমাকে বিরক্তিতে ফেলে দিল। চুপ করে খাটের ওপরে বসে আছি, এক পাও নিচে নামতে ইচ্ছে করছে না। বারবার মনে হচ্ছে কেমন একটা বিশ্রী ধারা আমার দেহ থেকে নিচে নেমে আসছে। আচমকাই মাসিমণি চিৎকার করে বলে উঠল, হে কি রে, বাথরুমে আয়, বাথরুমে আয়। কেন, তো তো মাসিক হয়েছে। আমি কেমন যেন ভয় পেয়ে গেলাম। বিছানার চাদরে তাকিয়ে দেখি সত্যিই তো ছোপ ছোপ দাগ। পরনে সাদা রঙের পেন্টিটা বোধহয় এতক্ষণে ভিজে লাল হয়ে গিয়েছে। মাসিমণি মাকে ডেকে নিয়ে এলো। মা রান্নাঘরে রান্না করছিলেন। মাসিমণির বিয়ে হয়নি, এই বাড়িতে কদিন বেড়াতে এসেছে। বাড়িতে আমি, আমার বোন আর মা থাকি। বাবা চাকরি সূত্রে বাইরে রয়েছে, সেই ইরাকে। মাসিমণি মাকে বলার পর মা হাতের ওই তেল আর লবণ ধুয়ে তাড়াতাড়ি ছুটে এলো। কই কই দেখি দেখি। এ বাবা, ততক্ষণে আমার পা বেয়ে টপ টপ করে রক্ত নেমে আসছে মেঝেতে। বোনটা ছোট, বয়স 5 কি 6, সে অত বোঝে না, কিন্তু এমন একটা রক্তের ধারায় ও বোধহয় ভয় পেয়ে গিয়েছিল। আমাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে, দিদি তুই মরে যাবি। আমি বললাম, না না, মরবো কেন। মা বলল, সোনা তুমি ঘরে যাও, তুই আমার সঙ্গে বাথরুমে আয় মা। আমাকে বাথরুমে নিয়ে গিয়ে আলমারি খুলে একটা ধপধপে সাদা কাপড় বের করে তার ছেঁড়া টুকরোটা মাজার মধ্যে দড়ি দিয়ে বেঁধে জড়িয়ে পরিয়ে দিলেন। বললেন, এটা ন্যাকড়া, এটা পরে থাকবি, আর এটা ভিজে গেলে আর একটা ন্যাকড়া দেব, আমি পরিয়ে দেবো, এখন তো পারবি না। ইস, কত চিন্তা ছিল আমার তোর এই পিরিয়ডটা হওয়া নিয়ে। ভাগ্যিস হলো। মনে পড়ল কদিন আগেও মা আমাদের ফ্যামিলি ডক্টরকে দেখিয়েছিলেন। উনি বললেন সচরাচর এই বয়সে মেয়েদের পিরিয়ড হয়ে যায়, ওর হয়তো গ্রোথের প্রবলেম হচ্ছে, তাই এখনো হয়নি। প্রথম প্রথম পিছলা অনুভূতিটা বিরক্তিকর মনে হলেও এরপর যখন জানতে পারলাম এটা মাসিকের যন্ত্রণা আর প্রত্যেক মাসেই একটা নির্দিষ্ট দিনে এটা আমাকে সহ্য করতে হবে, সপ্তাহ অন্তে 5 দিন, ভাবতেই মাজার ভেতরটা মোচড় দিয়ে ওঠে, গাটা গুলিয়ে উঠল আর তার সঙ্গে সঙ্গে জ্বর। সেবার প্রথম নিজের গোপন অঙ্গের ব্যথায় অত্যন্ত কেঁদেছিলাম ভয়ে। ব্যথাটা ধীরে ধীরে সয়ে গিয়েছিল। ধীরে ধীরে আমিও আরো বড় হলাম। মাধ্যমিক পাশ করে এইচএস দেব। 11-এ উঠেছি। আমার চেনা পরিচিত স্কুল গার্লস স্কুল, সেই 5 থেকে পড়ছি। মাধ্যমিকের পরে যখন অন্য স্কুলে অ্যাডমিশন নেব তখনই জানতে পারলাম আমাদের স্কুলে 11-12 ক্লাস চালু হচ্ছে, মানে আমার বছর থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। মনে এক রাশ আনন্দ নিয়ে নিজের পছন্দের স্কুলেই রয়ে গেলাম। কিন্তু
দিনগুলো ভালো কাটছিল না। পড়তে বসতাম প্রতিদিন, আর একটা অদ্ভুত ব্যথা পেটের মধ্যে হতো, ঠিক ডান দিকটায়, পেটেরও আর পিঠের পেছন দিয়েও ডান দিকে। ব্যথাটা ধীরে ধীরে বাড়তে থাকে। একেই আমার মাসিকের একটা সমস্যা হয়েছিল। প্রথমবার পিরিয়ড হওয়ার পর প্রায় 3 মাস পিরিয়ড হয়নি। ডাক্তার বলেছিলেন, প্রথমে অনেকটা রক্ত বেরিয়ে যাওয়ায় হয়তো এখন তৈরি হতে সময় লাগছে, এতে চিন্তার কোনো কারণ নেই, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। মাও কিছুটা আশ্বস্ত হয়েছিলেন ভেতরে ভেতরে, কিন্তু তারপরে যখন সময়টা বাড়তে লাগলো তখন চিন্তা আরো বাড়ল। না, আমার সাথে পরপুরুষের কোনো সম্পর্ক হয়নি, আমি এখনো পবিত্রই রয়েছি। পেটে ব্যথার জন্য মা ফ্যামিলি ডক্টরকে দেখালেন। তিনি বললেন, রেগুলার কয়েকটা ওষুধ খাক, ঠিক হয়ে যাবে। পরে যখন ব্যথা আরো বাড়ল, তখন আমার ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষার সময় আমাকে স্পেশালিস্ট দেখানো হলে তিনি আবিষ্কার করলেন অ্যাপেন্ডিক্স হয়েছে। দ্রুত অপারেশন না করলে বিপদ। যদিও এটা অনেক সময় দিয়েছে আমাকে। এখন পেটের ভেতরে ফুলে ব্লাস্ট করলে আমার ইহলোক শেষ। শুনেই মা আতঙ্কিত হয়ে পড়ল। মামার বাড়ি, পিসির বাড়ি, কাকার বাড়ি সবাইকে খবর দিয়ে বাবা এলো এবং আমার অপারেশনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। 5টা সেলাইয়ের দাগ পড়ল এই সুন্দর পেটটার মধ্যে। বিয়ে হওয়ার আগেই শরীরে বোধহয় দাগ হতে নেই। কলঙ্কের জ্বালা ওই জন্য আজও বয়ে বেড়াচ্ছি। দেখতে দেখতে বড় হলাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, বিএড করলাম, MA করলাম। তারপরে বসন্ত এলো আমার জীবনে। এই বসন্ত নামের বসন্ত নয়, বসন্ত ঋতু। মানে আমাকে সম্বন্ধ দেখতে এলো, আর এক দেখাতেই পছন্দ করলো। নিজের রূপের প্রশংসা করতে আমার অনেক লজ্জা করে। আমি উচ্চতায় প্রায় 6 ফুটের কাছাকাছি। আমার কোমরটা বেশ ভারী। শাড়ি পরলে আমাকে পেছন দিক থেকে খুব সুন্দর লাগে, অন্তত আমার ঠাকুমা তাই বলে। আমার জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে 4-4টে বোন রয়েছে। সবার গায়ের রং ফর্সা, কিন্তু আমি শ্যামবর্ণা। অথচ ঠাকুমা বলেন আমার চোখ নাক নাকি দেবী প্রতিমার মতো। মাঝে মাঝে আয়নায় দাঁড়িয়ে লজ্জা পেয়ে যাই আমি। আমার মুখটা কি পান পাতার মতো? বাহ, হাসলে তো আমার বাগালে টোলও পড়ে। একটা ছোট্ট তিলও আছে আমার ঠিক ঠোঁটের মাঝখানে। হয়তো এই জন্যই আমাকে বেশ ভালো লাগে। মা বাবা পরম যত্নে আমার নাম রেখেছিলেন মৃন্ময়ী। মাটির তৈরি মূর্তি হয়তো, কিন্তু মূর্তির মধ্যে আগেই পেটে একটা কাঁটা দাগের কলঙ্ক লেগে গিয়েছিল। আমার সঙ্গে বিয়ে হলো ঋষির। ইঞ্জিনিয়ার পাত্র, শিক্ষিত, বেঙ্গালুরুতে বসবাস তার। পাত্রপাত্রীর অ্যাড দেখেই আমার বাবা মার সঙ্গে যোগাযোগ। এক দেখাতেই পছন্দ এবং চট করে বিয়ের সুদিনটাও ফাইনাল হয়ে যায়। আমার পরামর্শ নেওয়ার প্রয়োজন খুব একটা বোধ করেনি আমার পরিবার, কারণ আমার পরিবারে প্রেম করে বিয়ে করার রীতি প্রচলিত ছিল না। বাবা মা সকলেই নিজেদেরকে না দেখেই বিয়ে করেছিলেন ঠাকুরদা এবং ঠাকুমার পছন্দে। আমার বেলায় অতটা রেস্ট্রিকশন হলো না। ছবি দেখতে পেলাম আর এক দেখাতেই পছন্দ হয়ে গেল। তবে মালা বদলের সময় বুঝতে পারলাম হাইট অনেকটাই সমানে সমান, আর চেহারা ফটোতে যেমন লেগেছিল তার থেকে কিঞ্চিত মোটাই হবে। একটা ফ্রেঞ্চ কাট দাড়ি আছে, বেশ হ্যান্ডসাম প্রকৃতির ছেলেটা। কানে একটা ছোট্ট কান মাকড়ির মতো দুল পড়া। ছোটবেলায় মা বাবার মুখে শুনেছিলাম এই কানের পড়া ছেলেদের নাকি চরিত্র ভালো হয় না। ফাটা জিন্স, কানের খোলা বুক শার্ট বের করা, এরা নাকি উটকো হয়। বাবা মা দেখে শুনে এমন উটকো একটা পাত্রের সাথেই আমাকে বিয়ে দিলেন নাকি? সিঁদুর দানের মুহূর্তটা চরম দুঃখের মধ্যে কেটেছে। এই একটা জিনিসের জন্যই বাবা মার সাথে সম্পর্ক একদম শেষ হয়ে যায়। এত ছোটবেলার তারা মেয়েদেরকে গড়ে তোলে পরের বাড়িতে বিদায় করার জন্য। এই জন্যই বোধহয় নামটা মৃন্ময়ী রেখেছে, আর বোনের নাম চিন্ময়ী। বোন খুব কান্নাকাটি করেছিল, আমিও। এরপর দেখতে দেখতে চলে এলো আমার প্রথম রাত। জীবনে কখনো কোনো পুরুষের ছোঁয়া পাইনি। গার্লস স্কুলে পড়াশোনা করেছি বলে আমি কোনো ভ্রমরকে আমার ফুলের মধু খেতে দিইনি।
পরতে পরতে জেগে উঠছিল আমার শরীর, আর অনাকাঙ্ক্ষিত কামনা আমাকে ঘিরে ধরছিল। ফাল্গুন মাসেও শীতে আমার শরীরে কাঁটা দিয়ে উঠেছিল, যদিও সবাই ফ্যান চালিয়ে হাওয়া খাচ্ছে। হঠাৎ আমার ঘরের দরজা খুলে সে এলো। আমার ঋষি, আমার ভালোবাসা, আমার দেহ মনের অধিকারী এই পুরুষটা, যে আজ নিজেকে সঁপে দেবে আমার কাছে, আর আমি নিজেকে সঁপে দেব তার কাছে। বিয়ে শুধু দুটো শরীরের নয়, মনের মিলনও। ঋষি আমার কাছে এগিয়ে এলো, আমার হাতে পড়ালো অনামিকায় একটা হীরের আংটি। বাবার মুখে শুনেছিলাম পাত্র নাকি প্রচুর টাকা ইনকাম করে, কিন্তু বাবাকে তখনও বলে বোঝাতে পারিনি টাকা দিয়ে পৃথিবীর সব ভালোবাসাকে কেনা যায় না বাবা। ছোটবেলায় বাবার মুখের ওপরে খুব একটা কথা বলতাম না, তার উপরে বাবাকে সেই রকম কাছেও পাইনি। সারা জীবন চাকুরি করেছে, বাড়িতে এসেই ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন আমাকে বিয়ে দেওয়ার জন্য। চাকরির আর একটা বছর, এই বছরের মধ্যেই আমাকে আর আমার বোনকে পার করতে চান। ছোট বোনটার এত অল্প বয়সে বিয়েটা মন থেকে না মানতে পারলেও আমাকে যে বাড়ি থেকে বিদায় হতেই হবে সেটা আমি পরতে পরতেই আঁচ করতে পেরেছি। মা যখন আলমারি থেকে ভারী ভারী গয়নাগুলো বের করে আমাকে বলতো, এই দেখ, তুই হওয়ার পরই একটা একটা করে এগুলো তৈরি করে রেখেছি। দেখলাম প্রচুর রয়েছে স্বর্ণ সামগ্রী আমার। গলার কত রকমের হার, এটা বুঝি সীতাহার, এটা বুঝি নেকলেস, এটা বুঝি হাতের। মা বললেন, হ্যাঁ মান্তাসা, পছন্দ তোর ঠাকুমার, তুই বড় তো তাই পাবি। বললাম, না না, বোনকে দিও। বোনকে খুব ভালোবাসিস? না রে দিদি, ওসব গয়না ফয়না আমার লাগবে না, ও তুই নিয়ে যা, ওসব ভারী গয়না পরতে আমার একদম ভাল লাগে না। সত্যিই তাই, আমার বোনটা সবার থেকে অন্যরকম, ঠিক আমার মাসিমণির মতো। হেও গয়নাগাটি পছন্দ করে না। ভগবান হয়তো ওর বিয়েটাও সেই রকম ঘরেই দিয়েছে। অনেক বয়সে মাসিমণির বিয়ে হয়। হ্যাঁ, খেটে খাওয়া মানুষটার সাথে ভালোই আছে মাসি। মাথার ওপরে দাদু দিদিমা জীবিত ছিল না, তার ওপরে ঘাড়ে তিনটে ভাই, তাও আবার বিবাহিত। মাসিকে দেখার লোক নেই, মায়ের কাছেই পড়ে থাকতো অর্ধেক দিন। সেই মাসি দেখে শুনেই বিয়ে করেছে এমন পাত্রকে যে দিন আনতে দিন খায়, তবুও সুখে আছে, খুব ভালো আছে। সুখে যে আছে তার ঘরে শান্তির অভাব হয় না, টাকা দিয়েও যা কেনা যায় না। ঋষি ঘরে এসে আমার হাতে আংটি পরিয়ে আমার হাতে একটা চুম্বন করে, সঙ্গে সঙ্গে আমার মাথার চুল খাঁড়া হয়ে যায়, আমি কেঁপে উঠি। ঋষি বলে, এ কি, হাত পা ঠান্ডা হয়ে গেছে কেন? ভয় লাগছে। ভয়? কিসের ভয়? না মানে, হো, আজকে রাতের ভয়? ভয় কিসের? আমি তোমায় ভালোবাসায় ভরিয়ে দেব, ভয় পাবে না। তুমি আমার সঙ্গে কোঅপারেট করো, তাহলে কোনো ভয় নেই, দেখবে স্বর্গীয় আনন্দ। আমি বললাম, ধ্যাৎ, আমার লজ্জা লাগে না বুঝি? লজ্জার কি? তুমি আমি এখন লিগালি স্বামী স্ত্রী, আমাদের মেলামেশায় কোনো বাধা নেই। তার উপরে আমি টিকিট বুক করে ফেলেছি, আমরা খুব শিগগিরই হানিমুনে যাব। কোথায় যাব? আমার স্বপ্নের দেশ। মনে মনে ভাবলাম হয়তো মিশরের কথা বলবে। বরাবরই মিশর যাওয়ার আমার ছোট্টবেলা থেকে ইচ্ছে। বাবা বলতেন, চাকরি বাকরি করে নিজের টাকাতেই যেও মা, ওইখানে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমার হবে না। তুমি ভালো করেই জানো হিরায় থাকলে কি হবে, সেই রকম টাকা আমি আয় করতে পারিনি। অর্ধেক দিনই শরীর খারাপ করে পড়ে থাকতাম। মালিক পক্ষ ভালো ছিল তাই আমাকে তাড়াতে পারেনি। মনে মনে ভাবলাম, না না বাবা, তোমার টাকায় কোথাও যাব না। তোমার অর্থ প্রাচুর্য কতটা আছে আমি জানি না, তবে আমাকে যতটা পরিমাণ গয়না দিচ্ছ আর যৌতুক বাবদ নগদ 25 লক্ষ টাকা ঋষিদেরকে দিচ্ছ, সেটা আমার কানে এসেছে। হয়তো তোমার কাছ থেকে এটাই আমার শেষ পাওনা, তাই এরপরে তুমি আর আমায় কিছু দিতে পারবে না, আমার দরকার নেই। চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছিল আমার ঋষির কথা শুনে। বললাম, কোথায় যাব? সে আমার মনটা বিষণ্ণ করে দিয়ে বলে ওঠে, আমেরিকা যাব। ওইখানে যাওয়ার ইচ্ছে আমার সেই বাচ্চা বয়স থেকে। চাকুরি করেছি, জমিয়েছি, কি জন্য বলো? সব যদি জমিয়েই গেলাম তাহলে ভোগটা করব কি? তাই তো। তাহলে এখন আমাদের ভোগের পালা শুরু হোক। ধ্যাৎ, খুব লজ্জা পেয়েছিলাম আমি। এইভাবে একটা পুরুষের কাছে নিজেকে সমর্পণ করে দিতে প্রথম একটু ইতস্তত হলেও তারপরে মেনে নিয়েছিলাম বিষয়টা, কারণ বিয়ে মানেই তো এই জিনিসটা,
অন্তত সবাই তো তাই বোঝে, যদিও আমি মনটাকে চেয়েছিলাম। একটা সময় যখন ঋষির উত্তপ্ত ঠোঁট দুটো আমার শরীর স্পর্শ করে নেমে এলো ঠিক আমার পেটের কাছে, আমাকে ছিটকে সরিয়ে দিয়ে বিছনা থেকে নেমে ঋষি বলল, ওটা কি? আমি বললাম, এটা এটা ছোটবেলায় অ্যাপেন্ডিক্স অপারেশনের দাগ। বাজে কথা বলো না, বাচ্চা নষ্ট করেছো? মানে? আকাশ থেকে পড়লাম আমি। বললাম, এসব তুমি কি বলছো? একদম বাজে কথা বলবে না। এই জন্যই না চাইতেও নগদ 25 লক্ষ টাকা, গাড়ি, ফ্ল্যাট, আমাকে দেওয়া সোনার ঘড়ি, সোনার ব্রেসলেট, চেন আমাকে কিনবে ভেবেছ তোমরা? আমি ডিভোর্স দেব তোমাকে। একটা কথাও সেদিন বলতে ইচ্ছা করেনি আমার। লজ্জায় শাড়ির আঁচলটা বুকের ওপর জড়িয়ে নিয়ে নিজেকে ঢেকে নিয়েছিলাম। চোখ থেকে এক ফোঁটা জলও পড়েনি সেই প্রবল অপমানের পরেও। এরপরে ঋষি ঘর থেকে বেরিয়ে যায়, চিৎকার করে বাড়ি মাথায় তোলে। একে একে আমার ননদ, শাশুড়ি এমনভাবে আমাকে দেখে যায় যেন আমি একটা নষ্ট পুতুল। তারপর পরের দিনে আমাকে ব্যাগ বান্ডিল সমেত আমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আমার বাবা গাড়ি উপহার করেছিল জামাইকে, 4 চাকা। ড্রাইভার বসিয়ে সেইখানে সমস্ত লাগেজপত্র দিয়ে আমাকে বিদায় করে দেয়। আমার কাছে কেউ একবারও আমার মনের কথা জানতে চায়নি। বাড়িতে আসার পরে দেখি মা বাবা ভীষণ ব্যস্ত। ঋষিকে ফোন করছে, ডক্টরি রিপোর্ট দেখানোর জন্যে যেতে চাইছে, কিন্তু না, ঋষি আমাকে গ্রহণ করতে কোনো মতেই নারাজ। একটা শিক্ষিত পাত্র, ইঞ্জিনিয়ার, সামান্য পেটের একটা কাঁটা দাগে এইভাবে যে আমাকে, তারপরে বাবা মার তাকে যে সাদাসাধি, সেইটাতে আঘাতটা আরো বেশি করে পাই। ভেবেছিলাম অন্তত বাবা মা আমাকে সাপোর্ট করবে, কিন্তু না, হিতে বিপরীত হলো। মা বললেন, কি এমন করলি বলতো? তোকে বাড়ি শুদ্ধ বয়ে দিয়ে গেল। বলছি, কি হয়েছিল? আমি লজ্জায় বলতে পারলাম না, মাগো, ও আমার শরীর অবধি নেমে গিয়েছিল, কিন্তু মা, আমার পেটের কাছে এসেও থেমে যায়। আমি নাকি নষ্টা মা? আমি নষ্টা বলো তো? আজ পর্যন্ত তুমি আর বাপি ছাড়া আমাকে কেউ স্পর্শ করেছে? আর বুনু ছাড়া? আমার দুঃখটা একজন বুঝতে পেরেছিল, মাসিমণি। যদিও আমার বিয়েতে বাবা তাকে নিমন্ত্রণ করেনি, একটা দিন আনে দিন খায় মানুষের সঙ্গে সংসার পেতেছে বলে। সব ছেড়ে ছুড়ে মাসি বিনা নিমন্ত্রণ নেই একটা ছোট্ট সোনার নাকছাপি আমাকে উপহার দিয়ে জড়িয়ে ধরে কেঁদে উঠেছিল। বলেছিল, তুই সুখী হবি তো? তোর মত ছিল তোরে মা। এই মানুষটাই আমার মতামতের গুরুত্ব দিয়ে এসেছে সেই ছোট্টবেলা থেকেই। আমার বোনকে দেখলাম, আমি আসাতে বেশ খুশি। বলল, ভালোই হয়েছে, ওসব ভাল লাগে না আমার, চলে এসছিস, 2 বোনে মিলে একসঙ্গে থাকবো। আমি বললাম, আমি তো বাড়তি বোঝা রে, আমি তোর সংসারে না থাকলেই বোধহয় বাবা মা বেশি খুশি। থাম তো, মা বাবার আধিক্যতা দেখলে পিত্তে জ্বলে ওঠে। কিভাবে ঋষি তাকে বলতে দেখেছিস তেলাচ্ছে তোকে নিয়ে যাওয়ার জন্য? কেন রে দিদি, এই ঘর সংসার, তার উপরে কি তোর কোনো অধিকার নেই? অধিকার আছে কিনা বলতে পারবো না বোন, তবে বুঝতে পারছি আমি যে পর হয়ে গেছি। খুব দুঃখ লেগেছিল সেই দিন। 7 দিন পরে লিগাল রিপোর্ট এলো আমাকে ডিভোর্স দেওয়ার। আমি চুপচাপ সই করে নিলাম। কোনো রকম ঝামেলা ছাড়াই ওরা ডিভোর্স করতে চেয়েছিল। এমনিতে 6 মাস সময় লাগে, কিন্তু এখানে যেহেতু সবাই উচ্চপদস্থ কর্মকর্তা, হয়তো উকিলের সঙ্গেও সেরকম ওঠা বসা, কি সুন্দর সাদা কাগজে সই করে দিয়ে সব সম্পর্ক চুকিয়ে দিলাম। বুঝলাম। তারপর আর কি, সেই থেকে একা এইখানেই রয়েছি, চাকরি করি। আমার বোনও আছে আমার সঙ্গে। সেও কি তোমার সঙ্গে সংসার ত্যাগ করেছে? বলতে পারেন তাই। ওরও এসব বিয়ের প্রতি কি বলবো, ইচ্ছে বা বিশ্বাস সবটাই উঠে গেছে। ও শুধু বলে, সামান্য পেট কাঁটা বলে যে এরকম সম্পর্ক নষ্ট হতে পারে, এটা আমি ভাবতে পারি না। এখন তাহলে কি ভাবছেন? কি আর ভাববো, আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগছে। আপনি বুঝি? আমিও ডিভোর্সি, আপনার মতোই, তবে কেসটা আপনার মতো না। বউটা ভেগেছে অন্য একটা ছেলের সঙ্গে, তাই আর ভাবলাম
এই জীবনে বিয়েটি আর করব না। ভালো তো, বিয়ে না করাটাই ভালো। ডিভোর্সের পরেও যে একটা সুন্দর জগৎ থাকে সেটা এখন বুঝতে পারি। তার শাঁখা সিঁদুরের বোঝা মুছে ফেলে ভালো লাগছে? ভালো লাগবে না মানে? শিকল শিকল লাগতো, এখন সবটা মুছে অনেকটা ভালো। ঋষির সঙ্গে দেখা হয়েছে বহুবার, রাস্তায় কেমন একটা আমতা আমতা করে তাকায় আমার দিকে। আমি বুঝতে পারি কিছু একটা বলতে চলেছে, কারণ ওহো বেঙ্গালুরুতে আমিও শুনেছি বিয়ে করেছে, একটা ছেলেও হয়েছে নাকি। বাহ, এ তো গুড নিউজ। অবশ্যই, তবে এখন ভাবি ওর বউটা সত্যি নষ্ট মেয়ে ছিল না তো? সতীত্ব বজায় ছিল তো? আপনি এসবে বিলিভ করেন? মোটেই করি না। আমি বিশ্বাস করি দুটো মানুষের প্রতি বিশ্বাসকে। একে অপরের প্রতি যদি বিশ্বাস না থাকলো সেখানে সংসার কখনো টিকিয়ে রাখা যায় না। রাত বেরাত হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে, যদি তারা বাইরে কাজ করে থাকে। সেই বিশ্বাসটাকে অটুট রাখতে হবে। বন্ধু বান্ধব বাইরে থাকতেই পারে, তাই বলে তো এও নয় যে বিছানায় শুয়ে পড়বে। বাহ, আপনার চিন্তাধারা তো বেশ ভালো। ভালো, তবে ওইটা শুনতেই ভালো লাগে। কাজে কর্মে করে দেখাতে কেউ আর এগিয়ে আসে না। আর যদি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে এই সম্পর্কটাকে কেউ নতুনত্বের আখ্যান দিতে চায়? মানে যবে থেকে দেখেছি তোমাকে মৃন্ময়ী, আমার খুব ভালো লেগেছে। প্রথম যেদিন এইখানকার ম্যানেজার হয়ে আসলাম তোমার মিষ্টি স্বভাব আমাকে মুগ্ধ করেছিল। তারপর ধীরে ধীরে তোমার সম্পর্কে জানতে পারলাম। তোমার ছোট বোনটি তোমার গুণগানে সারাক্ষণ আমার কান মাথা খেয়ে নিত। ও বুঝি এসব করেছে? বাড়িতে গিয়ে আচ্ছা করে বকে দেব। বকতে হবে না, এখানেই তো আসবে। দিদি, কি হচ্ছিস? ওই যে চলে এসেছে বাচালটা। কি বলেছিস সেটা আমার নামে? কি আবার বলবো? দাদা জানতে চাইলো তোর ঠিকুজি কুষ্টি, তাই সবটা উগড়ে দিলাম। উগড়ে দিয়ে পেটটা এখন হালকা লাগছে। বাই দ্য ওয়ে, মানুষটা খুব ভালো, তুই একে বিয়ে করতে পারিস। এর পেটে দাগ কাটা নিয়ে কোনো অসুবিধা নেই, প্রবলেম নেই। এর সব রকম মাল চলে, তাই না দাদা? দেখেছো কত বড় পাজি? ওকে মেরে লাভ নেই। এখন তুমি রাজি কিনা বলো। আমি তোমার সঙ্গে নতুন করে শুরু করতে চাই। করবে আমার সাথে? কিন্তু আমাকে না জেনে না বুঝে। মনটা পেয়েছি তো, শরীরটা পরে চাইলেও হবে। ওটা না হয় পরে দিও, যখন আমাকে ভালো লাগবে, যখন মনে হবে তোমার পেটের ওই কাঁটা দাগটায় আমার ঠোঁটের স্পর্শ তোমার ব্যথা যন্ত্রণাকে অনেকটা উপশম করবে, তখন না হয় দেখতে দিও। অসীমদা? অসীমদা নয়, তোমার প্রাণের মানুষ হতে চাই। পারবো? কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরো একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরো নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।